আপনাদের সামনে হাজির হয়েছি চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপনকে ঘিরে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির সাপ্তাহিক আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। গ্লোকোমা সপ্তাহ উদযাপনকে ঘিরে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আমরা আজ আলোচনা করব চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন খ্যাতনামা চক্ষুরোগ বিশেষজ্ঞ। তারা হচ্ছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাসান শহীদ সরওয়ার্দী, বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রাক্তন মহাসচিব, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ইফতেখার মোহাম্মদ মনির এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির সায়েন্টিফিক সেক্রেটারি, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রাশেদুল হাসান। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। কেমন আছেন আপনারা? অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে আজকে সময় দিয়েছেন আপনারা। আমরা জানি গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে পুরো মাসব্যাপী কিন্তু আরটিভির আয়োজনে আমরা আজকে এই গ্লোকোমা নিয়ে অনুষ্ঠানটি করছি, সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আমরা কিন্তু স্যার শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো যে গ্লোকোমা রোগ কি এবং চোখের চাপ বলতে আমরা আসলে কি বুঝি, যদি একটু বলতেন। গ্লোকোমা রোগ হচ্ছে চোখের চাপ যদি বেড়ে যায় তাহলে চোখের পেছনে যে নার্ভটা আছে সেই নার্ভটাকে নষ্ট করে ফেলে তখন আমরা আর দেখতে পাই না। সামঞ্জস্যপূর্ণভাবে বলা যায় যে যেমন ব্লাড প্রেশার বেড়ে গেলে আমরা বলি হাইপার টেনশন, ব্লাড সুগার বেড়ে গেলে আমরা বলি ডায়াবেটিস, আর চোখের প্রেশার যদি বেড়ে যায় তাকে আমরা বলি গ্লোকোমা। আচ্ছা, অর্থাৎ চোখের প্রেশার বেড়ে গিয়ে অপটিক নার্ভ যে ড্যামেজটা হচ্ছে সেটাকে আমরা গ্লোকোমা। এটা আপনি ঠিকই বলেছেন যে চোখের প্রেশার জনিত রোগটাই গ্লোকোমা। আমাদের মধ্যে অনেকে বলে নর্মাল টেনশন গ্লোকোমা, সেটা আমি বিশ্বাস করি না। কারণ কি? কারণ হচ্ছে যে গ্লোকোমার চোখের প্রেশারের একটা রেঞ্জ আছে 10 থেকে 20। দেখা গেল কি যে 18তেই একজনের অপটিক নার্ভ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ওই লোকটার ওই 18ই হচ্ছে বেশি প্রেশার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। মনির স্যার, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো, এই যে গ্লোকোমা আমরা জানি যেটিকে বলি আমরা সাইলেন্ট কিলার অফ ভিশন, এই গ্লোকোমা রোগটি কেন হচ্ছে বা কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা বা কারা কারা এই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে, যদি একটু বলতেন। আসলে এটা একটা ভালো প্রশ্ন। আমরা যদি আসলে রিস্ক ফ্যাক্টরগুলি জানতে পারি তাহলে কারা এই গ্লুকোমার জন্য রিস্কে আছে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো প্রথমত হচ্ছে আমরা জেনেটিক্যাল ফ্যাক্টরটাই দেখব। তো এটা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে ফ্যামিলিতে গ্লুকোমা পেশেন্ট আছে, ওই ফ্যামিলি মেম্বারদের যে ফ্যামিলিতে গ্লুকোমা নেই তাদের থেকে তারা 10 ভাগ রিস্কে থাকে। আচ্ছা, তো এটা একটা ফ্যাক্টর, ফ্যামিলিয়াল ডিজিজও বলা যায়। এর বাইরে অন্যান্য ফ্যাক্টর যেমন প্রাইমারি গ্লুকোমা সেগুলি সাধারণত 35 বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের হয়ে থাকে, তাহলে বয়সটাও একটা ফ্যাক্টর। তার বাইরে যদি কেউ অনেক দিন যাবৎ স্টেরয়েড জাতীয় ড্রপ ইউজ করে থাকে সেটার থেকেও গ্লুকোমা হতে পারে। চোখে যদি কোনো ব্যথা পেয়ে থাকে, চোখের ভিতরে যদি কোনো প্রদাহ, আমরা যেটাকে ইউভেটিস বলি, এই ধরনের কোনো ডিজিজ থেকে থাকে সেখান থেকেও হতে পারে। আর এর বাইরে আমরা সাধারণত চশমা পরি, চশমা দু ধরনের হতে পারে, যেমন মাইনাস প্লাস। যারা মাইনাস চশমা পরেন তাদের এক ধরনের গ্লুকোমা হতে পারে, যারা প্লাস ব্যবহার করেন তাদের এক ধরনের গ্লুকোমা হতে পারে। অর্থাৎ বিভিন্ন কারণেই আসলে গ্লুকোমা হয়, চোখের গঠনগত কারণ, পারিবারিক কারণ, বিভিন্ন মেকানিজমে হতে পারে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রতি বছরের মতো কিন্তু এই বছরও বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত হচ্ছে পুরো বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও। এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আমরা জানি যে ইউনাইটিং ফর আ গ্লুকোমা ফ্রি ওয়ার্ল্ড। এই বিষয়টি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন এবং আপনাদের গৃহীত পদক্ষেপ সবগুলো যদি একটু বলতেন। প্রতি বছরের মতো এবছরও গ্লোকোমা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে ইউনাইটিং ফর এ গ্লোকোমা ফ্রি ওয়ার্ল্ড। বাংলায় করলে আসলে দাঁড়াচ্ছে একসাথে হাত ধরি গ্লোকোমা মুক্ত বিশ্ব করি। এবং এই সপ্তাহের উদযাপন বা প্রতিপাদ্য বিষয় হিসেবে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। যেমন আমরা বাংলাদেশের বিভিন্ন চক্ষু হাসপাতালে ফ্রি গ্লোকোমা স্ক্রিনিং, গ্লুকোমা রোগীর চিকিৎসা পদ্ধতি নির্ণয় করার জন্য ফ্রি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছি। দ্বিতীয়ত, সপ্তাহের প্রতিদিনই কোথাও না কোথাও কোনো হাসপাতালে আমরা র্যালি, প্রচারণামূলক সভা, রোগীদের অভিজ্ঞতা বর্ণনা এসবের আয়োজন করেছি পুরো সপ্তাহ জুড়ে। তৃতীয়ত, বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির পক্ষ থেকে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম, সেমিনার
এসবেরও আমরা আয়োজন করেছি এবং সর্বোপরি রোগীদের এডুকেশনের জন্য জানার জন্য আমরা লিফলেট, বিভিন্ন পুস্তিকা, ব্যানার এসবেরও প্রচারের জন্য ব্যবস্থা করেছি। অর্থাৎ সচেতনতামূলক বৃদ্ধি করার যে পরিকল্পনাগুলো আপনারা হাতে নিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শহীদ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রথমে মনির স্যার একটু আগে বলছিলেন যে 35 ঊর্ধ্ব হলে কিন্তু গ্লোকোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আমরা কিন্তু জানি একজন শিশুও কিন্তু গ্লোকোমা রোগ নিয়ে এই পৃথিবীতে আসতে পারে। এই বিষয়টি যদি একটু বলতেন। আসলে গ্লোকোমা রোগ তো আপনার বংশগত বলা হয়েছে। বংশগত যদি হয় তো গ্লোকোমা রোগ নিয়ে একটা শিশু জন্মগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে ওই শিশুর গ্লোকোমা রোগ নিয়ে জন্মিয়েছে? আমরা প্রথমে ওর চোখের দিকেই তাকাবো, যেহেতু চোখের রোগ। ডাগর ডাগর চোখ দেখে কিন্তু খুশি হওয়া তেমন কিছু নাই। আচ্ছা, এই ডাগর ডাগর চোখের ডিফারেন্সিয়েট করতে হবে যে দুইটা চোখ সমান কিনা। একটা চোখ একটু বড় আর একটা চোখ একটু ছোট, তাহলে বুঝতে হবে যে এটা গোলমাল আছে। 2 নম্বর বুঝতে হবে যে আমাদের যে কালো যে কর্নিয়া বলি আমরা, ওর মধ্যে সাদা কোনো দাগ আছে কিনা, হ্যাপস্টাইট বলে ডাক্তাররা, সেটা আছে কিনা, তো সেটা সাথে সাথেই নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। আর এমনি চোখের যে আকারটা, সে চোখের আকারটা বড় হয় কারণ চোখের ভিতরে তো প্রেশার আছে। বাচ্চাদের চোখটা এলাস্টিক, সুতরাং প্রেশার ওই চোখটাকে বড় করে ফেলে। এটা এইভাবে আমরা বুঝবো যে বাচ্চাদেরও গ্লোকোমা হতে পারে। এখন বড়দের ক্ষেত্রে সাধারণত 40 ঊর্ধ্ব লোকের হয়। কেন 40 লোকের ঊর্ধ্ব হয়? আমাদের চোখের মধ্যে যে পানি আছে অ্যাকোয়াসিয়ামার বলে, সেটা যে ড্রেনেজ একটা সিস্টেম আছে। হ্যাঁ, যেমন গ্রামের লোকটা বান আছেন কিনা জানি না, স্রোতের পানি যায় ইচা মাছ ধরার জন্য বানা দিয়ে রাখে, সেরকম আমাদের ট্রাবিকুলার মেশওয়ার্ক আছে, চাকনির মতো। চাকনি মতো মানে চাকনি, সেইখানে অসুবিধা দেখা দেয়। তখন ড্রেনেজ ভালো হয় না, সেই জন্য ওই 40 ঊর্ধ্ব লোকের গ্লোকোমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধন্যবাদ স্যার। মনির স্যার, অনেকেরই কিন্তু ধারণা আছে, বা প্রথমে যে আমি প্রশ্নটি করেছিলাম যে চোখের চাপের সাথে গ্লোকোমার সম্পর্ক, কিন্তু আসলে কিন্তু চোখের চাপ একটি রিস্ক ফ্যাক্টর মাত্র বলা যায় গ্লোকোমার ক্ষেত্রে। তো এই যে চোখের চাপ বাড়লেই গ্লোকোমা বা স্বাভাবিক প্রেশার থেকেও গ্লোকোমা হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সাধারণত আসলে আমরা ধরি যে 10 থেকে 21 মিলিমিটার মার্কারি হচ্ছে নর্মাল প্রেশার চোখের। তো চোখের প্রেশার যদি 21 মিলিমিটার মার্কারি বেশি হয়, স্বাভাবিকভাবে ওটা অপটিক নার্ভ, যে নার্ভ দিয়ে আমরা দেখি, তার ক্ষয় করে এবং তার থেকে রোগী কম দেখতে শুরু করে। এটা হচ্ছে বেসিক মেকানিজম। কিন্তু তারপরেও দেখা যায় যে একজনের স্বাভাবিক প্রেশার রয়েছে 10 থেকে 21 মিলিমিটার মার্কারি, কিন্তু তারও গ্লুকোমা হতে পারে, একটু আগে শহীদ ভাই বলছিলেন। তো এটার মেকানিজম হচ্ছে কিছুটা রোগী, তার যে অপটিক নার্ভ, তার নার্ভ হেডের ব্লাড সাপ্লাইয়ের কোনো ডিফেক্ট থাকতে পারে। সাধারণত মাইগ্রেন বা স্পাজমোটিক যে ডিজিজ, ওই জাতীয় ডিজিজে রোগী সার্কুলেশন হেডে কমে যায়, বা গঠনগত কারণে সমস্যার কারণেও সেটা হতে পারে, যে তার ল্যামিনা কিউব্রাসা যে দিক দিয়ে নার্ভ বের হয়ে যায়, সেটার উইকনেসের জন্য সে নর্মাল প্রেশার উইথস্ট্যান্ড করতে পারে না। জেনেটিক্যাল ইনফ্লুয়েন্স তো আছেই, আমরা জানি যে নর্মাল গ্লুকোমা জাপানে অনেক বেশি হয়। তাছাড়া ডায়াবেটিস, প্রেশার বা প্রেশারের ওষুধ থেকেও হচ্ছে কিনা? প্রেশারের ওষুধ যদি কেউ বেটা ব্লকার খায় এবং রাতে যদি তার নকটার্নাল হাইপোটেনশন হয়, সেখান থেকে ব্লাড সাপ্লাইটা কমে গিয়ে নর্মোটেনসিভ গ্লুকোমা হতে পারে। অনেক ধন্যবাদ স্যার প্রশ্নটির জন্য। রাশেদ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা কিন্তু জানি যে গত বছর বা এরই মধ্যে বিশ্বে, আমাদের দেশেও কিন্তু একটি স্টাডি হয়েছে বিশ্বে গ্লোকোমার পরিস্থিতি নিয়ে, বাংলাদেশে গ্লোকোমার পরিসংখ্যান নিয়ে একটি স্টাডি আমরা করেছি, এবং সাম্প্রতিক সময়ে সেটি কিন্তু ব্রিটিশ মেডিকেল জার্নালেও পাবলিশ হয়েছে। এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাইবো। 2026-এর প্রথম ভাগ পর্যন্ত সারা বিশ্বে দেখা গেছে যে গ্লুকোমা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 80 মিলিয়নের মতো, এবং তার 5% কোনো না কোনোভাবে কমপক্ষে একটা চোখ হলো দৃষ্টিহীনতা বা দৃষ্টি অন্ধ হয়ে যাচ্ছে বা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে সারা বিশ্বে। আর বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির সার্ভে, যেটা 2023-এ প্রকাশিত হয়েছিল ব্রিটিশ মেডিকেল, সেই অনুযায়ী বাংলাদেশে গ্লোকোমার প্রিভ্যালেন্স হচ্ছে 3.2%, এবং বাংলাদেশে দেখা গেছে যে প্রায় 20 লাখের মতো গ্লোকোমা রোগে আক্রান্ত রয়েছে, এবং প্রায় 60 লাখের মতো গ্লোকোমা সাসপেক্ট অথবা গ্লোকোমা হওয়ার মতো ঝুঁকির মধ্যে রয়েছে। অর্থাৎ তাদের গ্লোকোমা হয়নি কিন্তু গ্লোকোমা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টরস এবং ঝুঁকির মধ্যে তারা রয়েছে, হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বা ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা এর কোনো পরিসংখ্যান আছে কিনা? এর মধ্যে যেমন ওপেন অ্যাঙ্গেল হচ্ছে যে প্রায় 6% মতো, অর্থাৎ বেশিরভাগই ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার
পেশেন্ট আমাদের দেশে আছে। অনেক ধন্যবাদ আপনাকে। হাসান শহীদ সোহরাওয়ার্দী স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো গ্লোকোমা নিয়ে বলছিলেন যে এই যে গ্লোকোমা আমাদের চোখের ভেতরে যে একটি ছাঁকনি থাকে সেই পানিটি বের হতে পারছে না বলে চোখের প্রেশার একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে, এটি তো চোখের ভেতরের ঘটনা। একজন রোগী কিভাবে বুঝবেন ওনার গ্লোকোমা হয়েছে, অর্থাৎ এর কোনো উপসর্গ আছে কিনা এটি যদি একটু বলতেন। প্রথম কথা, রোগী বুঝবে না। পাবলিকের জন্য বলি, আপনারা তো জানেনই, পাবলিকের জন্য বলি প্রথম এর প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে রোগী বুঝবে না। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে কে বুঝবে? 40 বছর বয়সে আপনি ডাক্তারের কাছে যান, চোখের ডাক্তারের কাছে যান, পরীক্ষা করেন, চোখের ডাক্তার বুঝবে যে আপনার গ্লোকোমা হয়েছে, তখন আপনি বেঁচে যাবেন। আর একটা কথা, মেয়েদের ক্ষেত্রে বুঝবে। কীরকম বুঝবে? যে সন্ধ্যার সময় দেখবে যে তার চোখ ব্যথা হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে এবং বাতির চারিদিকে রং ধনু দেখছে, তার প্রেশারটা বেশি গেছে, তাকে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা বলে। এই দু ধরনের ঘটনা এইভাবে রোগীরা অর্থাৎ বুঝতে কেউ পারে। কেউ বুঝতেই পারবেন না আর এবং কেউ কেউ হয়তো অনেক বেশি ব্যথা বেদনা বমি হতে হয়তো আসবে। বুঝতে পারে। অনেক ধন্যবাদ স্যার। গ্লোকোমা নিয়ে অনেক বিস্তর আমরা আলোচনা করছি এবং সামনে অনেক আলোচনা করব আমরা, কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরবো ইনশাআল্লাহ। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উপলক্ষে আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আলোচনা হচ্ছে চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন নিয়ে। আর সঙ্গে আছেন দেশের 3 জন বিজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ। অতিথিদের সঙ্গে আলোচনার বাকি অংশে ফিরব। সংক্ষিপ্ত সময় বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। বিরতির পর আবারও স্বাগত। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026কে ঘিরে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত ও বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত বিশেষ সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাসান শহীদ সোহরাওয়ার্দী, বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রাক্তন মহাসচিব বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ইফতেখার মোহাম্মদ মুনির এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির সায়েন্টিফিক সেক্রেটারি বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাশেদুল হাসান। ফিরছি আলোচনায়। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, একটু আগে হাসান শহীদ সোহরাওয়ার্দী স্যার বলছিলেন যে আসলে রোগীরা বুঝতেই পারবেন না যে ওনার গ্লোকোমা হয়েছে, অর্থাৎ একজন রোগীর কিন্তু ডাক্তারের কাছে আসাটা খুবই আবশ্যক। এখন আপনাদের কাছে যখন রোগীরা আসেন, আপনারা কিভাবে শনাক্তকরণ করেন যে ওনার গ্লোকোমা আছে কি নেই? ধন্যবাদ, এটা একটা সুন্দর প্রশ্ন। আসলে যখন রুগী আমাদের কাছে আসে তখন আমরা প্রথমত হিস্ট্রি নেওয়ার জন্য চেষ্টা করি যে তার কোনো পজিটিভ হিস্ট্রি আছে কিনা, যেটি আপনি বলছিলেন পারিবারিক হিস্ট্রি। ওটার পরে আমরা যেটা দেখি তার চোখের প্রেশার কত, এটা আমাদের মেজারমেন্টের টুলস আছে, আমরা সেটা মাপতে পারি চোখের। তারপরে আমরা দ্বিতীয়ত দেখি যে তার অপটিক নার্ভ, যে নার্ভ দিয়ে আমরা দেখি সেখানে গ্লুকোমাজনিত কোনো ক্ষয় আছে কিনা। আচ্ছা। এবং তারপরে আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম যে অ্যাঙ্গেল, চোখের অ্যাঙ্গেল এটা ওপেন না ক্লোজ, এটা উন্মুক্ত না বন্ধ, সেটা দেখার জন্য আমরা গনিওস্কোপি এটা করার পরে আমাদের মোটামুটি আমরা ক্লিনিক্যালি ধরতে পারি যে উনি গ্লুকোমায় আক্রান্ত না উনি স্বাভাবিক আছেন। যদি আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয় যে ওনার গ্লুকোমা থাকার সম্ভাবনা বেশি, তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করি, যেমন ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, ওসিটি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, এগুলির মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে ওনার আসলেই গ্লুকোমা আছে কি নাই। বা কেউ যদি গ্লোকোমা সাসপেক্ট হিসেবেও থাকে তাকেও তো আমরা প্রত্যেক বছর বা 6 মাস অন্তর অন্তর কিছু পরীক্ষার আওতায় রাখি। যদি কনফার্ম না হয় যে গ্লুকোমা নেই কিন্তু ওনার ভিতরে রিস্ক ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে আমরা ওনাকে ফলো আপে রাখি এবং এই সমস্ত ইনভেস্টিগেশন করে ওনার কোনো আর্লি লক্ষণ আছে কিনা সেটা আমরা ফলো আপ করার জন্য চেষ্টা করি। অনেক ধন্যবাদ স্যার। আসলে আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে গ্লোকোমা তো শনাক্তকরণ হয়ে গেল, এবার চিকিৎসা পদ্ধতি যদি একটু বলতেন এবং আমাদের দেশে এই ধরনের চিকিৎসাগুলো কতটা রয়েছে বা আপনারা কেমনভাবে চিকিৎসাটি করছেন এটি যদি একটু বলতেন। জি, মুনির স্যার যেটা বললেন যে গ্লোকোমা নির্ণীত হওয়ার পরে পরবর্তীতে আসে চিকিৎসার ব্যাপার। চিকিৎসা আসলে অনেকগুলো ব্যাপার নির্ভর করে, যেমন তার দৃষ্টিশক্তির পরিমাপ কীরকম, তার চোখের চাপ কতটুকু রয়েছে এবং তার নার্ভ ড্যামেজ কতটুকু হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা আসলে চিকিৎসার পদ্ধতিগুলো নির্ধারণ করে থাকি। যেমন প্রাথমিকভাবে আমরা চোখের ড্রপ দিয়ে বা এসব ড্রপ জাতীয় খাবার ওষুধ দিয়ে আমরা চেষ্টা করি নিয়ন্ত্রণ করার জন্য। এবং এছাড়াও রয়েছে লেজার। এছাড়াও আমরা প্রাথমিকভাবে লেজার, প্রাথমিক বা মধ্য পর্যায়ে মডারেট পর্যায়ে আমরা লেজার দিতে পারি। খোলা কোণ গ্লুকোমাতে লেজার রয়েছে, বন্ধ কোণ গ্লুকোমার জন্য লেজার পিআই রয়েছে, সেটাও দিতে পারি। বাট যখন গ্লুকোমা এবং তীব্র পর্যায়ে বা অ্যাডভান্স পর্যায়ে যায় তখন আমাদের
বাকি থাকে অস্ত্রোপচার বা সার্জারি। সার্জিক্যাল। তারও বিভিন্ন রকমের অপশন রয়েছে। আমরা ইউজুয়ালি ট্রাবিকুলেক্টমি সার্জারি করি, তারপরে ভালভ সার্জারি করতে পারি। এছাড়াও নতুন যে চিকিৎসা পদ্ধতি রয়েছে এমআইজিএস সার্জারি, সেটা আমরা আর্লি ক্ষেত্রেও করতে পারি, অনেক ক্ষেত্রে শেষ পর্যায়েও করা যায়। আচ্ছা, মোটামুটি এই সবগুলো পদ্ধতি বাংলাদেশে আমাদের অ্যাভেলেবেল আছে, আমরা করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। শহীদ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রথমভাবে যখন আমরা প্রশ্নটা করেছিলাম যে গ্লোকোমা কেন হচ্ছে বা কাদের হচ্ছে, রিস্ক ফ্যাক্টর কাদের হচ্ছে, একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কিন্তু চলে আসে যে দীর্ঘদিন ছানি পুষে রাখলেও কিন্তু চোখের প্রেশার বৃদ্ধি পেয়ে গ্লোকোমা হতে পারে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? কারণ অনেক রোগী আমাদের আছেন যারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ছানিটিকে পুষে রাখছেন, অর্থাৎ অপারেশন করছে না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সুন্দর কোশ্চেন করেন তো আপনি। তা আমি আপনাকে উত্তরটা না দিয়ে পাবলিককে দিই। অবশ্যই। আসলে ছানির দু ধরনের গ্লোকোমা হতে পারে। ধরেন আপনার বয়স 40 থেকে 50, তা আপনার চোখের লেন্সটা বড় হচ্ছে, তাহলে আপনার ওই অ্যাঙ্গেলটাকে বন্ধ করে দিয়ে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা করতে পারে, সেটা এক ধরনের হতে পারে। আর আরেকটা ধরনের হতে পারে যে আমাদের দেশে সাধারণত ছানি অপারেশন এক চোখে করে আর এক চোখে করেন না, বলে যে আমি এক চোখ দিয়ে দেখে আর একটা আমি করবো না। খুব ডেঞ্জারাস জিনিস করেন, কারণ ওই যে ছানিটা ভিতরে আছে সেটা পেকে যাবে এবং ওই ছানিটা গলে ওর যে গলিত পদার্থ ওইটা চোখের অ্যাঙ্গেলটাকে ব্লক করে দেবে। তখন আপনার চোখটা এত ব্যথা হবে, এত বেশি গ্লোকোমা হবে যে আপনার চোখটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনারা ছানি অপারেশনের সময় একটা চোখ হয়ে গেলে আরেকটা চোখ তাড়াতাড়ি অপারেশন করিয়ে নেবেন। এবং এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক চোখ অন্ধ হয়ে যাচ্ছে এরকমভাবে। এই যে অন্ধত্ব, এখানে একটু বলি সময় নিয়ে, এই যে অন্ধত্ব, অনেক সময় অন্ধত্ব হলে যে চোখ অন্ধ হয়ে গেল না, এত ব্যথা হবে চোখটাকে আপনার সম্পূর্ণ চোখটাই ফেলে দিতে ফেলারও হবে, একটা পরিক্রম হতে ফেলে পারে। দিতে হবে। সুতরাং এটাকে লাইট নিয়ে নেবেন না, ছানি অপারেশন কিন্তু দুই চোখের সাথে সাথে করিয়ে নেবেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। মনির স্যার, অনেক সময় দেখা যায় আপনারা যখন গ্লোকোমা ট্রিটমেন্ট করছেন, অনেক দিন যাবত একজন রোগী ড্রপস ব্যবহার করছেন। এই ড্রপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেমন চোখ লাল হচ্ছে, চোখে ইচিং হচ্ছে, ড্রাইনেস হচ্ছে, চোখ লাল থাকছে। এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করেন? অর্থাৎ হয়তো দেখা যাচ্ছে কিছুদিন ব্যবহার করার পরে উনি ড্রপটি দেওয়া বন্ধ করে দিচ্ছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা একটা ভালো প্রশ্ন। আসলে আমরা গ্লুকোমা রোগীদের দেখি, আমরা যখন ট্রিটমেন্ট দিই কিছুদিন পরে উনি ড্রপটা বন্ধ করে দিয়ে আবার এসে ফলো আপে আসেন। তো এটা আমি মনে করি এটা যদি আমরা মানে প্রতিরোধ করতে চাই, কাউন্সেলিং হচ্ছে বেস্ট জিনিস। প্রথমত রোগীকে এই যে গ্লুকোমা ডিজিজটা কী সেটা সম্পর্কে তাকে ধারণা দিতে হবে, এবং এটা যে সারা জীবনের রোগ এটা তাকে বুঝিয়ে দিতে হবে। যে এবং ডায়াবেটিস, ব্লাড প্রেশার যেমন সারা জীবনের রোগ, ওষুধ নিয়ে ভালো থাকতে হয়, ঠিক গ্লুকোমাকেও ওনাকে ওষুধ নিয়ে ভালো থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আবার যে ওষুধগুলি দেওয়া হয়, আপনি যেটা বলছিলেন যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া হয়, বিভিন্ন ওষুধের বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো যদি প্রথম দিন আমরা রোগীকে দেওয়ার সময় বলে দিই যে আপনার এই ওষুধে ভালো থাকবেন কিন্তু এই অসুবিধাগুলো হতে পারে, তাহলে রোগী প্রথম থেকেই কশাস থাকবেন যে এই ওষুধগুলি তখন ডাক্তার সাহেব বলে দিয়েছেন। আর তৃতীয়ত আরেকটা জিনিস যেটা, যে এগুলি যেহেতু লাইফ লং দিতে হবে, আর গ্লুকোমার ওষুধগুলি কিছুটা দামি হয়, যার ফলে আমরা যাকে যে ওষুধটা দেবো ওনার আর্থিক ক্যাপাবিলিটি কতটা সেটা আমরা জাজ করে ওনাকে দেবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে, গ্লুকোমার রোগী আমরা এমন ওষুধ, লেটেস্ট ওষুধ হয়তো দিয়ে দিলাম FDA অ্যাপ্রুভাল, উনি হয়তো থাকেন রিমোট এলাকায়, যেহেতু লাইফ লং ডিজিজ মূলত সারা জীবনে ওষুধটা হাতের কাছে পেতে হবে, যার ফলে ওনার হাতের কাছে যে ওষুধটা পাওয়া যাবে ওই ধরনের ওষুধে আমাদের বুঝে আসলে চিকিৎসাটি তাহলে আর করতে হবে, ড্রপ আউট হবে, ড্রপটা বের হবে। অনেক ধন্যবাদ স্যার। রাশিদ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা তো জানি যে গ্লোকোমা একটি সারা জীবনের অসুখ, এবং আপনার গ্লোকোমা আছে এই কথাটি বলার সময় আমাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে খুব কনফার্ম হয়েই কথাটি বলতে হয়, কারণ এটি কিন্তু তাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, এবং পরবর্তীতে তার নেক্সট জেনারেশন যারা আসছে তাদেরও গ্লোকোমা স্ক্রিনিংয়ে তাদেরকেও আনতে হবে। এই যে গ্লোকোমা রোগ, এটি আমাদের জীবনের বা একজন রোগীর জীবনের গুণগত মানের উপর কতটা প্রভাব ফেলে আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ। হ্যাঁ, এই গ্লোকোমা অবশ্যই তার জীবন গুণগত মান বা কোয়ালিটি অফ লাইফের উপর অবশ্যই প্রভাব ফেলে। যেমন একজন লোক যিনি বই পড়তে পছন্দ করেন, বই পড়া অথবা টেলিভিশন দেখা অথবা ড্রাইভ করা, এই সবগুলো কাজেই গ্লোকোমা, তার দৃষ্টিহীনতা তার প্রভাব ফেলে। দ্বিতীয়ত, সে কর্মক্ষেত্রে, সে মিডিয়াতে বা যেখানেই কাজ করুক, এই দৃষ্টিহীনতা বা দৃষ্টিক্ষীণতা এটাও তার কোয়ালিটি অফ লাইফে প্রভাব ফেলে।
তৃতীয়ত হচ্ছে গ্লোকোমার ওষুধগুলো সারা জীবন দিতে হয়। এই যে একটা অর্থনৈতিক চাপ, এটাও রোগীদের জীবনযাপনের উপর বেয়ার প্রভাব করতে ফেলে। হচ্ছে। হ্যাঁ, অবশ্যই প্রভাব ফেলে। সর্বোপরি মানসিক চাপ, যেমন গতকালকে আমি একটা রোগী দেখছিলাম, একজন পাঠালো, রেখে আমি রোগীকে বললাম যে আপনার গ্লুকোমা, রোগী সাথে সাথে কেঁদে ফেললো। তাই আমি তো বুঝলাম আপনি কাঁদছেন কেন। তখনই বুঝতে পারলাম যে এই মানসিক চাপ, উদ্বেগ থাকে, দৃষ্টি হারানোর একটা ভয় থাকে, এই সর্বোপরি সবগুলো জিনিসই তার আসলে জীবনযাপনের গুণগত মানের উপর প্রভাব ফেলতে পারে। তবে যদি আমরা প্রাথমিকভাবে গ্লোকোমাকে ডায়াগনোসিস করতে পারি, সঠিক চিকিৎসা নিতে পারি এবং রেগুলার ফলো আপে থাকতে পারি, নিশ্চয়ই গ্লোকোমা নিয়েও তাও তো একটি অবশ্যই। সুন্দর জীবন যাপন করা সম্ভব। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আমাদের সাথে আপনারা ডিসকাশন করেছেন। আজকে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ এবং গ্লোকোমা রোগ নিয়ে আমরা অনেক আলোচনা করলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, যা শুনলাম আর যেটুকু বুঝলাম তার শিক্ষণীয় পরামর্শগুলো আমরা নিজেরা মানব এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের ক্ষেত্রে সেই অনুযায়ী চিকিৎসা নেব। সবার জন্য গ্লোকোমা মুক্ত, সুস্থ, সতেজ দৃষ্টিশক্তি আর আলোকিত জীবনের প্রত্যাশা আজ বিদায় নেব। সবার জন্য শুভকামনা।